You may say I'm a dreamer, but I'm not the only one. I'm sorry, I'm very panic and I'm shaking. এই কাজটা আমার জীবনের বানানো প্রথম মিউজিক্যাল কিছু একটা পিস, যেটা আমি করোনার সময় বানিয়েছিলাম। আর আই বিলিভ ইন সাইলেন্স, যদিও আমি অনেক কথা বলি, যে কারণে জেলেও গেছিলাম, বাট উচিত কথা বলাটাতে মানে অবশ্যই আমাদের সেটা উচিত। সো আমার ধারণা এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের এখানে যারাই আছেন তারা নিশ্চয়ই ড্রিমার। কে ড্রিমার না? একটু হাত তুলেন দেখেন তো আমাকে। ইম্পসিবল, এটা হতেই পারে না যে আমরা সকলেই আসলে ড্রিমার। কিন্তু এই ড্রিমটা দেখতে পাওয়াটাও, দেখার স্বাধীনতাটুকু আসলে আমাদেরকে সমাজ দেয় কিনা, পরিবার দেয় কিনা, সেটা আমার কাছে সবসময় প্রশ্নবিদ্ধ। যেমন ধরেন, হঠাৎ করেই যেমন আমার কাছে মনে হয়েছিল 5ই আগস্টের পর আমি ঘুম থেকে উঠে দেখব যে রাস্তায় কোনো জ্যাম নেই, কোনো হানাহানি নেই, আমাদের কোনো গুমের কোনো ঘটনা ঘটছে না, পাবলিক বাসগুলোতে মেয়েরা মেয়েদের জায়গায় বসে আছে এবং আমরা বয়োজ্যেষ্ঠদেরকে আগে বসতে দিচ্ছি। কিছুই সেটা হচ্ছে না, কিন্তু হালটা ছাড়া যাবে না। কারণ আপনি যখন নিজের উপর নিজের হালটা ছেড়ে দেবেন এবং নিজের উপর নিজে কাজ করাটা বন্ধ করে দেবেন, তখন কিন্তু আশপাশ আপনাকে এটাই বলবে যে এই দেশের কিচ্ছু হচ্ছে না, এই দেশের কিচ্ছু হবে না। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে যদি নিজের উপর বিশ্বাসটা রাখেন, তাহলে হয়তো বা জেলখানা থেকে এখানে এসেও দাঁড়াতে পারেন। ইটস আ ম্যাজিক ফর মি। আমি ভীষণভাবে অবাক হয়েছি যখন আমাকে টেডেক্স থেকে ফোন করা হয়েছে। আমি প্রথমে ভেবেছি মেবি এটা একটা কোনো ফাজলামি করছে কেউ আমার সাথে। কারণ এই কয়েক বছরে আমার অভ্যাস হয়ে গেছিলো এটাই যে আমি সব জায়গায় একটু মাথাটা নিচু করে যাব। আমি যে তথ্য মন্ত্রণালয়ে আমার সিনেমা দিনের পর দিন আটকে দেওয়া হয়েছে, সেখানে এখন আমি একটা চেয়ারে বসি, সেখানে আমাকে সম্মান দিয়ে সম্বোধন করা হয়। এটা আমার কাছে ম্যাজিকই বটে। কিন্তু এই ম্যাজিকটা আপনাদের মতো মানুষের জন্যই হয়েছে, এটা আমার বাবা মার দোয়ার জন্য হয়েছে, এবং অবশ্যই আমি নিজেকে বাদ দেব না, আমার একাগ্রতার জন্য হয়েছে। থ্যাংক ইউ। সো তার আগে আমি আমার বকবকানি তো কন্টিনিউ হবেই, যেহেতু আমি সাইলেন্স ভীষণ পছন্দ করি। আমি আপনাদের কাছে 1 মিনিট নীরবতা চাইবো এবং আপনারা সকলেই আশা করি আমার সাথে 1 মিনিট নীরব থাকবেন। এই নীরবতাটা, আমরা অনেক সময় নীরব হয়ে মানুষকে অদ্ভুতভাবে ভালোবাসি, নীরবতার মধ্যে অনেক কিছুই প্রকাশ পায়, শুধু যে শ্রদ্ধা তা নয়, অনেক সময় অভিমানও কিন্তু প্রকাশ পায়। তো আজকের যে নীরবতাটা, যেটা আমি চাইছি এবং আমি আশা করব যে সেইটা আপনারাও করবেন, সেটা হচ্ছে এই যে বিগত এত বছর ধরে পৃথিবীর ইতিহাসে, পৃথিবী শুধুমাত্র বাংলাদেশে না, যেখানে আনাচে কানাচে, যেখানে যুদ্ধ হয়েছে, যেখানে যারা শহীদ হয়েছে, যেখানে যত ছোট ছোট শিশুরা মারা গিয়েছে, আমরা তাদের জন্য 1 মিনিট নীরব থাকবো। এবং আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, যখন আপনারা 1 মিনিট নীরব থাকবেন, তখন নিজের এই হাতটা বুকের মাঝখানটায় রাখবেন এবং অবশ্যই মনে করবেন, একবার অন্তত মনে করবেন আপনার বাবা মার সেই চেহারাটা, এবং যদি আপনার সন্তান থেকে থাকে তার চেহারাটা, এবং শহীদদেরকে স্মরণ করবেন, প্লিজ।
Thank you very much. It means a lot. Okay then, আমি একটু আমার বকবকানি শুরু করি। যেহেতু আমাকে বলা হয়েছিল একটা টপিক বাছতে, আমি আসলে কোনো কিছুই খুঁজে পাইনি যে আমার কি বলা উচিত। ইভেন আমার এখানে যখন পোস্টারটা হয়েছিল সেখানে লেখা হয়েছিল অ্যাক্টর, পাপেটিয়ার এবং অ্যাডভোকেট। আমি অনেকক্ষণ চুপ করে ভাবছিলাম আমি অ্যাডভোকেট হবে কবে হলাম আবার। এনিওয়েজ, সো আমার একটা জায়গায় বারবার মনে হয়েছে যে আমি আপনাদেরকে জানাতে চাই, এবং এই জানানোটা হচ্ছে শুধু নিজের গল্পটা নয়, আমি এটাই আপনাদেরকে উপলব্ধি করাতে চাই যে আপনার পাশেই আপনার হয়তো ম্যাজিশিয়ানটা বসে আছে আপনার জীবনের। আপনি হয়তো তাকে চিনতে পারছেন না। আমার জীবনে সেটা ঘটেছে। না হলে আজকে এখানে দাঁড়িয়ে থেকে কথা বলাটা আমার জন্য, মানে ওই ম্যাজিশিয়ানদের ট্রিক ছাড়া আমি কখনোই এত দূর আসতে পারতাম না। প্রথম ম্যাজিশিয়ানস ইন মাই লাইফ আমার বাবা মা, অফকোর্স আপনাদের জীবনেও তাই। ওনারা না থাকলে আমি এই পৃথিবীতেই আসতাম না, আপনারাও আসতেন না। কিন্তু জন্মানোর পরে যখন আমি একটু দেরিতে কথা বলা শুরু করলাম, একটু দেরিতে বুঝি, অঙ্কে একেবারেই কাঁচা, কিন্তু ছবিটা ভালো আঁকি, আমার বাবা তখন বুঝতে পারলেন যে একে হয়তো বা একটু এক্সট্রাভাবে অন্যভাবে আমাকে বড় করতে হবে। এইটা যে একজন পিতার উপলব্ধি, এটা আমার জন্য আশীর্বাদ না তো আর কি। আদারওয়াইজ আমি কখনোই অভিনেত্রী হতে পারতাম না, বিদ্রোহী হতে পারতাম না। আমার মা আমাকে চাইতেন যাতে আমি আমার ভাইদের মতোই একইভাবেই বেড়ে উঠি। এটাই তার কাছে স্বাভাবিকভাবে ছিল, কারণ আমার ভাইরা সবসময় অঙ্কে 99, 98-এর নিচে কখনোই পাননি, আর আমি টেনে টুনে পাস। কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে আমি ভীষণ লো, কারণ আমার শ্রীদেবীর নাচ ভালো লাগে, আমি মানুষ হিসেবে ভালো না। আমার সুচিত্রা সেনের অঙ্গভঙ্গি ভালো লাগে, তার মানে আমি মানুষ হিসেবে একেবারেই খারাপ। আমার লিওনার্দো দা ভিঞ্চির ছবি দেখে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছা করে, তার মানে আমার মাথায় আসলে কিচ্ছু নেই। এটা কিন্তু আপনাকে পরিবারে এই চাপটা দেয় এবং আপনাকে সমাজ বোঝায় যে না, ইউ আর নট হ্যাপেনিং, ইউ আর নট এনাফ। তুমি ওর দিই না সম্মান পাওয়ার অথবা ভালোবাসার পাওয়া, কারণ তুমি তো অঙ্কে ফেল করছো কিন্তু তুমি ইংরেজিতে হায়েস্ট পাচ্ছ। এই যে বিষয়টা, এইটা কিন্তু ছোটবেলায় আমার ধারণা আপনার বাড়িতেও একটা নশবা আছে, তার দিকে তাকান, আমার বাবার মতো তার দিকে তাকান। আদারওয়াইজ তারা ডিপ্রেশনে হয়তো বা শেষ বয়সটা কোন দিকে চলে যাবে সেটা আপনারা নিজেরাও জানেন না, কারণ তারা তো সহজে মিক্স করতে পারে না, তারা বলতেও পারে না। আমি আমার বাবার কাছে শুনেছি যে আমার খিদা লাগলেও আমি আমার মাকে বলতে পারতাম না, খিরে যাই হোক। তো এই যে বলতে পারতাম না, এখন এতই বলছি, এটার ক্রেডিট গোজ টু মাই প্যারেন্টস অফকোর্স। এবং এরপর যে সেটা হচ্ছে আমার কন্যা প্রকৃতি। বাচ্চা যে কিভাবে সিধা করতে পারে বাপ মাকে, সেটা আসলে যারা বাবা মা হয়েছেন তারাই বুঝবেন। আমার মতো মানে চঞ্চল প্রকৃতির মানুষকে সেই রীতিমতো একেবারে মা বানিয়ে ফেলেছে, এবং আমি ওর কথাই উঠি এবং বসি। এবং আমার জীবনের এই মুহূর্তে আমার বাবা চলে যাওয়ার পর একমাত্র বন্ধু, আমার ইন্সপিরেশন আমার মেয়ে প্রকৃতি। আমার তিনজন ম্যাজিশিয়ানের কথা বললাম। এরপর আসে হচ্ছে আমি একজন ম্যাজিশিয়ানের দেখা পেয়েছিলাম, যার দেখা না হলে হয়তো বা আমি যে কাজটা দেখছেন আপনারা সেইটা করতাম না, এবং আমাদের টুগেদার উইকেনও সৃষ্টি হতো না। 18-র পর খুব স্বাভাবিকভাবেই আমি ভীষণভাবে আই ওয়াজ ডুমড, আই ওয়াজ নাম্ব। আমি বিভিন্ন ধরনের ডিপ্রেশনের ওষুধ খাওয়ানো হচ্ছে, থেরাপি দেওয়া হচ্ছে, আমি তখন হুইল চেয়ারেও ছিলাম। সো এনিওয়েজ, ওই জায়গায় যেতে চাই না। এভাবে কিভাবে সেটাকে কাটিয়ে উঠলাম সেটার দিকেই আমি ফোকাস করতে চাই, আদারওয়াইজ সামনে এগোনো যাবে না। সো আমার বাবা আমাকে বললেন জেল থেকে বের হওয়ার পর, মা তুমি কার সাথে দেখা করতে চাও? আমি কি এক অকারণেই হঠাৎ করে বলে ফেললাম যে আমি সিস্টার ভ্যালোরির সাথে দেখা করতে চাই। আপনারা নিশ্চয়ই তাকে চেনেন, সিআরপির যিনি 1979-এ উনি বাংলাদেশের জন্য যারা অর্থোপেডিকভাবে, মানে আমরা যাদেরকে পঙ্গু বলি, তাদের জন্য একটি সেন্টার তৈরি করেন, যেটা সিআরপি, যেটা বাংলাদেশ জুড়ে এখনও রয়েছে। তো উনি আমাকে বললেন, আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন সিস্টার ভ্যালোরি কেন? আমি বললাম জানি না, আমি ওনার একটা ইন্টারভিউ পড়েছিলাম,
সেই ইন্টারভিউতে ওনার একটা হাসির ছবি দেখেছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে ওনার কাছে গেলে উনি আমাকে জাজ করবেন না। সো আমার বাবা সেদিনই আমাকে সিআরপিতে নিয়ে যান এবং সিস্টার বেলোরির সাথে দেখা করান। আমার এখনও মনে আছে যে একটা পরীর মতো মানুষ, তার হাসিটাই মানে পুরো হাসিটা যেন তার শরীর জুড়ে। উনি আসলেন, এসে আমার দিকে প্রথম তাকিয়ে বললেন, আরে নশবা। যদিও উনি ইংরেজিতে বলেছেন, কিন্তু উনি আমাকে যেটা বললেন সেটা বলছিলেন যে আরে তুমি তো ম্যাজিশিয়ান, যে কিনা ইক্রি হয়ে লক্ষ লক্ষ বাচ্চার বন্ধু হতে পারে, যার কণ্ঠস্বর দিয়ে, যে কিনা পশু পাখির ভাষা বুঝে, ঘোড়ার সাথে কথা বলে, সে আমার কাছে ম্যাজিশিয়ানই বটে। এবং যে কিনা এত কিছুর পরেও বলতে চায় যে সে কারোর সাথে দেখা করতে চায়, তার মানেই তো তুমি নিজেকে হেল্প করতে চাও, ইউ আর দ্য ম্যাজিশিয়ান। এই কথাটা ওই সময় আমার যুবথুবু শরীরে কি জানি একটা করলো। আমার মনে হলো না, তাই তো, আমি তো ইক্রি করতাম, আমিও তো একসময় ইক্রি ছিলাম। অ্যাকচুয়ালি আমি জানি না কয়জনের আপনাদের মানে দুটো শৈশব কেটেছে, কিন্তু আমি এতই আল্লাহ পাক দ্বারা ব্লেসড যে আল্লাহ আমাকে দুটো শৈশব দিয়েছে। এক হচ্ছে আমি আমার নিজের শৈশব, আরেকটা হচ্ছে ইক্রির মাধ্যমে আমার শৈশব কেটেছে। হাজার হাজার প্রশ্ন, হাজার হাজার দুষ্টুমি। আমার ধারণা আপনারা ইক্রিকে চেনেন অথবা জানেন, এটা আমি বিশ্বাস করে নিলাম। সো তখন আমার মনে হলো, আমার ভেতরের ইক্রিটা একটু নড়ে চড়ে বসলো যে না, তাই তো, আমি কেন একেবারে ভেঙে যাচ্ছি। আমি তো জানি যে আমি কেন বলেছিলাম, কেন সেই সময় স্টেটমেন্টটা দিয়েছিলাম। আমি তো টাকা খাইনি, আমি তো কোনো রাজনৈতিক দল করি না। আমার কাছে মনে হয়েছে ছোটবেলা থেকে আমি যা শিখেছি যে পাশের বাড়িতে যদি আগুন লাগে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না, আপনি অবশ্যই সাহায্য চাইবেন। আমি সেই কাজটাই কিন্তু করেছিলাম, কিন্তু সেটার জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। আমার ফ্যামিলি ডিভাস্টেটেড হয়ে গেছে, আর আমার কথা না হয় আমি নাই বললাম। তো এরপরে উনি আমাকে সিআরপির একটি রুমে নিয়ে যান, যেখানে মানে একটা খুবই শিশুতোষ পাপেটের আয়োজন করা হয়েছিল পর্দার আড়ালে। তো আমি খুবই দেখলাম যে খুবই একটা সুইট ছোট্ট একটা পারফরমেন্স। কিন্তু যখন পর্দাটা সরে গেল, আমি দেখলাম যে ওখানে যে 14 জন পারফর্মার আছে তারা সবাই হুইল চেয়ার বাউন্ড, এবং তারা হাসছে। কারো হাতটা হয়তো বা বেঁকে গেছে, কারো কেউ কথা বলতে পারে না, কারো হয়তো বা একটি হাতও নেই, কিন্তু তাদের কিন্তু মুখে হাসির কোনো অভাব নেই। তাহলে আমি নিজের দুঃখটাকে এত বড় করে কেন ভাবছি? আমার তখন মনে হলো যে আমি কিছু একটা করতে হয়তো বা পারবো, তারা যদি পারে আমি কেন পারবো না। সো আমার ম্যাজিশিয়ান হচ্ছে তারাই, যারা আমাকে বিভিন্নভাবে ইন্সপায়ার করে এসছেন। থ্যাংক ইউ। রাইট নাও আমি হঠাৎ মনে হচ্ছে যে আমি আসলে কথা বলছি তো ঠিক মতো। আপনারা যে একটু তালি বাজাচ্ছেন আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ, ইট মিনস আ লট। সো এরপরে আমি আমার বন্ধুদেরকে বললাম, এখানে তারা উপস্থিত আছেন, আমার আরও ম্যাজিশিয়ানদের যাদের আমি বলি টুগেদার উই ক্যান। তো আমি ওদেরকে এসে বললাম, আমার বাবাকে বললাম যে বাবা আমি একটা দল তৈরি করতে চাই, আমাকে তো এখন মানে অভিনয় করতে দেওয়া হবে না, আমাকে হয়তো সিনেমা করতে দেওয়া হবে না, আমাকে থিয়েটার করতে দেওয়া হবে না, কিন্তু আমি তো কিছু একটা করতে চাই। তখন আমার বাবা ছোট্ট করে আমাকে মনে করিয়ে দিলেন, আমি তোমাকে বলেছিলাম না যে আল্লাহ কখনো দরজা যদি একটা বন্ধ করেন তাহলে দরজা খুলে দেন। এবং ওনার এই কথায় আমি আরেকটু উৎসাহিত হলাম। আমি টুগেদার উই ক্যান তৈরি করলাম। প্রথম দিকে সব মানুষ ভীষণভাবে হাসাহাসি করলো যে পাগল আবার খেপেছে, সে নাকি ব্লাইন্ড পিপলদেরকে, যারা হুইল চেয়ার বাউন্ড, যারা কিনা ডেফ, তাদেরকে সে অভিনয় শেখাবে এবং তাদেরকে দিয়ে নাকি সে থিয়েটার করাবে, তাও আবার কিং লেয়ার করাবে, তাও আবার রক্তকরবী করাবে। এটা কি সম্ভব? তখনও আমি হার মানিনি, কারণ আমার বাবা এবং আমার পাশে যে বন্ধুরা ছিল তারা আমাকে বললো যে এগিয়ে যা, হবে হবে হবে। আমি তখন ব্রিটিশ কাউন্সিলে দেখা পেলাম। ব্রিটিশ কাউন্সিল তখন আমাকে বলল, ওয়াই নট নশবা, আমরা এরকম একটা কাজ করতেই পারি, আপনি পারবেন তো? সো আমি সিআরপিতে 3 মাস আমার ছোট বাচ্চাকে নিয়ে যে রিহার্সাল করে আমাদের প্রথম প্রোডাকশান মুক্তি আলোয় আলোয় তৈরি করি, যেখানে 35 জন হুইল চেয়ার বাউন্ড শিল্পী নন স্টপ 52 মিনিট পারফরমেন্স করেন, যেটার ছবি আপনারা এখানে দেখছেন। এটা একটি শেষ দৃশ্য, এবং যেটার শো আর আমি কখনোই করতে পারিনি, কারণ সেই সময় আমাকে শো করতে দেওয়া হতো না। এখন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমাকে একটু পৃষ্ঠপোষকতা করেন যাতে আমি শোগুলো করতে পারি। তারপরে আমি রাজশাহীর প্রতিবন্ধীদেরকে নিয়ে আরেকটি করলাম, সেটা হচ্ছে রিয়া আ গার্ল উইথ এ হোয়াইট পিজন। সেটাও সত্য ঘটনা অবলম্বনে, সেটাও ভালো মতো সাড়া দিল, কিন্তু আমি আর শো করতে পারলাম না, কারণ আমাকে শো করতে দেওয়া হয় না।
তৃতীয় যেটা করলাম, যেটা রংপুরের প্রতিবন্ধীদেরকে নিয়ে, সেটা রংপুরেও শো করতে দেওয়া হলো না। শেষমেশ ঢাকায় এসে একটি শো করলাম, কিন্তু এখনও ওয়েট করছি যে যেহেতু এই গল্পটা জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে, যে আমি এই শোটা নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াবো এবং আমি দেখাতে চাই যে ইমপ্যাথি কত শক্তিশালী একটা মাধ্যম। এটা শুধুমাত্র আমরা তাদের প্রতি ইমপ্যাথেটিক বলে তা নয়, এটা যে আমাদের দলের মানুষজনদেরকে কিভাবে ইন্সপায়ার করেছে সেটা হয়তো বা কোনো আরেকদিন বলবো, নাহলে বাকি সব স্লট চলে যাবে। স্পেশালি আমাদের টুগেদার উইকেন্ডে কিন্তু আমি ব্যতীত বাকি সবাই, কেউ একজন উবার ড্রাইভার আছেন, কেউ একজন ডক্টর আছেন, কেউ একজন ইঞ্জিনিয়ার আছেন, ফার্মাসিস্ট আছেন, নার্স আছেন, ইভেন পুরি বিক্রেতা আছেন। কারণ আমাদের ফিলসফিটা হচ্ছে যে টুগেদার উইকেন্ডে কাজ করার জন্য আপনাকে নাট্যকলা পড়ে আসতে হবে না, অথবা আপনাকে চারুকলায় কোনো একটা ডিগ্রি থাকতে হবে তা নয়। আপনি যদি মনে করেন যে আপনার ভিতরে শিল্পী সত্তা আছে এবং তাকে আপনি বাঁচিয়ে রাখতে চান, তাহলে টুগেদার উইকেন্ডে এসে জয়েন করুন। আমি তো স্বপ্ন দেখি যে বাংলাদেশের সব জায়গায় একটি একটি করে টুগেদার উইকেন্ডের দল থাকবে এবং আমরা একসাথে হয়ে দারুণ দারুণ কাজ করে বেড়াবো। সো এই হলো আমার টুগেদার উইকেন্ডের গল্প। এরপরে আমি আমার আরেকটা ম্যাজিক ট্রিকের কথা বলি, সেটা হচ্ছে আমার নিজের আর্ট। আই থিঙ্ক আমি যদি আর্টিস্ট না হতাম, তাহলে হয়তোবা আমি এইভাবে এসে দাঁড়িয়ে সুন্দর শাড়ি পরে সেজেগুজে আপনাদের সামনে দাঁড়াতাম না, পারতামই না হয়তোবা। আমার আর্টিস্টিক সত্তা আমাকে কখনোই হাঁটতে দেয়নি। আমি 2010-এ একবার প্যারালাইজড হই এবং সেই সময় আমার লাইফ থেকে 2টা বছর চলে যায়, আমি হুইল চেয়ার বাউন্ড ছিলাম। ওই সময়ও আমার একমাত্র চালিকা শক্তি ছিল যে আমি যখনই দাঁড়াবো তখন আমি ইক্রি করতে পারবো। আবার 18তে যখন আমি হুইল চেয়ার বাউন্ড হই, তখনও আমার ওই একই সত্তা আমাকে বারবার খোঁচাতে থাকলো যে এখন হয়তো বা তুমি অভিনয় করবে না, কিন্তু তোমার সৃষ্টিশীল যে সত্তা তাকে তুমি উগরে নাও, হয়তোবা সেইটা তোমাকে কিছু একটা করে দেখাবে। সো আমি মনে করি যে প্রত্যেকটি মানুষের তার নিজের আর্টিস্টিক সত্তাকে শান দেওয়া উচিত। কেউ যখন থাকবে না, সে আপনার সাথে থাকবে, সে আপনার সাথে কথা বলবে এবং তাকে হয়তোবা আমরা বলি বোধ। এই যে এই ছবিটি দেখছেন, এটা আমরা এই জুলাই আগস্টের পরেই করেছি। এটা অ্যান্টি প্লাস্টিক একটা মুভমেন্টের জন্য করা। যখন বলা হয়েছিল যে কক্সবাজারে মানুষ যেতে পারছে না, অনেক সমস্যা, তমুক সমস্যা, কিন্তু সেই সময় আমরা এই শ্যুটটি করেছি এবং আমরা বিপুল সাড়া পেয়েছিলাম সেখানকার স্থানীয় মানুষদের কাছে। আমরা আসলে ভয় সবসময় আতঙ্কটা ছড়িয়ে দিতে চাই, যাতে মানুষ এগোতে না পারে। আতঙ্কেতে কখনো ভয় পাবেন না, কখনোই দেশের হাতটা ছাড়বেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। কারণ হ্যাঁ, এখন আমরা খুবই একটা অদ্ভুত সময় পার করছি। গুটি গুটি পায়ে বাংলাদেশ এখন হাঁটছে, নবজাতকের মতো নতুন করে হাঁটছে, আবার পড়ছে। আমরাই যদি হাতটা ছেড়ে দিই, তাহলে বাংলাদেশ নামক শিশুটা কি আসলেই হাঁটতে পারবে, দৌড়াতে পারবে? আমার মনে হয় না। আমরা অবশ্যই বিদেশে যাব, বিদেশে যেয়ে আমরা থিসিস করব, মাস্টার্স করব, কিন্তু অবশ্যই দেশের কথা ভুলে যেয়ে নয়। জুলাইয়ের পরে এটা একটা ভালো জিনিস হয়েছে যে আমি বলতে পারি যে হ্যাঁ, আমি ভয়ে পালিয়ে যাইনি। আমার অ্যাসাইলাম নেওয়ার 101 রিজন ছিল, বাট ওই একটি কথা আমি আমার বাবাকে শুধু বলেছিলাম যে আমি মাথা নত করে দেশ ছাড়বো না, এবং আমি ছাড়িনি। সো নিজের কিন্তু ওই আরেকটি কথাও স্মরণ করাটা খুব জরুরি, যেটি আমার বাবা আমাকে বলতেন, যে তোমার দুঃসময় যেমন তুমি ভুলে যাবে না, সুসময় আবার দুঃসময়ের কথা ভুলে যেও না কিন্তু। কারণ আজকে হয়তো বা সময় এরকম বলে আজকে আমি টেডেক্সে দাঁড়িয়ে আছি, মানুষ আমার সাথে সেলফি তুলছে, কিন্তু সেই দিনটাও তো ছিল যখন কেউ আমাকে দেখেও না দেখার ভান করতো, আমার সাথে সেলফি তুলতে চাইতো না। এখন সেখানে আমাকে আপু আপু বলে কাছে টানা হয়, তখন হয়তো বা আমাকে দেখে ভয়ে আমারই ছোট বোন অন্যদিকে চলে যেত। আমি আমার মেয়েকে নিজের স্কুলে আনতে যেতাম মুখ ঢেকে। কিন্তু আমি যাকে কখনোই হারাতে চাইনি এবং হারাবো না, সেটা হচ্ছে আমার নিজের বোধকে। কারণ আমি জানি না যে নেক্সট কবে হয়তোবা আবারও হয়তোবা জেলে যাব, আবারও হয়তোবা এরকম অনেক কিছু হবে, কিন্তু আমি যাতে নিজেকে হারিয়ে না ফেলি, সেটা খুবই ভালো সময় হোক, সেটা দুঃসময়ে হোক,
সেটা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে কখনো নিজেকে হারাবেন না, সেটা যে কারণেই হোক না কেন। আপনি জেলে যান, আপনাকে মানুষ রাজাকার বলুক, রাষ্ট্রদ্রোহী বলুক, বাট আপনি যদি জানেন যে আপনি কি উদ্দেশ্যে কেন এই কাজটি করছেন, সেটা অবশ্যই ওই অ্যারো অ্যান্ড দ্য সং-এর একটা কবিতা আছে না, সেটির মতো, কখন যে সেই অ্যারোটা কোন পৃথিবীর কার কাছে ভালো লেগে যাবে আপনি জানেন না। এবং সৃষ্টিশীল হওয়ার মজাই এটা যে আপনি বাউন্ডারিলেস। সো এনিওয়েজ, আমি আর অনেক টপিকই কথা বলতে চেয়েছি। এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এমপ্যাথেটিক হওয়াটা এই মুহূর্তে ভীষণভাবে জরুরি। সেটির একটি উদাহরণ আমি আপনাকে, এখন যদি আমার টিমের লোকজন থেকে থাকে, আমি শুভর আমাদের যিনি বিশু করে, রক্তকরবীর বিশু, তার একটা ছোট্ট ক্লিপ দেখাতে চাই, তার একটা ছোট্ট ইন্টারভিউ। মানে সে ছোটবেলা থেকে পড়ালেখা শেখেনি, ব্রেলও জানে না, কিন্তু সে রক্তকরবী ঠোঁটস্থ বলতে পারে। এটা কি আসলে কিভাবে সম্ভব? এটা একান্ত এভাবেই সম্ভব যখন আপনি নিজের উপর বিশ্বাসটা রাখতে পারেন। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। যক্ষপুরের নন্দিনীকে দেখার পর আসলে বিশুর মনে কিন্তু তখন অন্য একটা অনুভূতি জাগে। তো যাই হোক, বিশুর চরিত্রটা করে খুবই সুন্দর একটা, মানে আমার কাছে আর কি খুবই ভালো লেগেছে। যাই হোক, তো অনেক ভালো লেগেছে। প্রথম যখন স্টেজে উঠি তখন মনে হচ্ছিল যে আসলে বিশু চরিত্রটা করতে পারবো কিনা। যাই হোক, ওই ভয়টা কেটে গেছে। নন্দিনী যে মেয়েটি করেছে সে একজন পুরী বিক্রেতা। তো তার কোনো ইন্টারভিউ এখানে নাই, কারণ আমি অপেক্ষা করছি যে আমাদের ত্রিবেণী নাটকটা কোনো একদিন আমি ময়মনসিংহ যাতে এইখানে স্টেজে যাতে মঞ্চস্থ করতে পারি। সেটা আমাদের নেক্সট টার্গেট, যে ত্রিবেণীকে আমরা সারা বাংলাদেশে নিয়ে যেতে চাই, কিন্তু বারবার বলছি পৃষ্ঠপোষকতা নেই। এনিওয়েজ, তো এটাই আমার, আর বেশি বলবার কিছু নেই। আর বোধের যে জায়গাটা আমি বলতে চাইছিলাম, এবং আমি তুমি এটার বাইরে আমরা যাতে সবাই আমরা হই। এই আমরা না হতে পারলে কখনোই, মানে আমরা মানে সে ফলের কথা বলছি না, আমরা তো আমরা যদি না হই তাহলে আসলে কোনো কাজই, আমাদের আসলে টিম আপ হওয়াটা খুব জরুরি। আমরা খুব বিচ্ছিন্ন হয়ে যাই, ওই মোবাইল ফোন দেখতে দেখতে সবাই যেমন বিচ্ছিন্ন হয়ে যায়, সেটার বাইরেও কিন্তু দেখেন এখন এআই আমাদেরকে একেবারে গিলে ফেলছে। কিন্তু যাই বলেন, আপনার শিশুর সেই আপনাকে দেখার পর যে প্রথম হাসি, অথবা প্রেমিকার চুলের গন্ধ, অথবা টিচারের বকুনি, এগুলো কিন্তু এআই দিতে পারে না। দিতে পারে না যে একজন বিশু যে কিনা চোখে দেখতে পারে না, কিন্তু সে গান গাইছে আকাশ আমায় ভরলো আলোয়। আমরা অনেক কিছু ভেবে নিই, ওরা যে আসলে কতখানি মানে দেখতে পায় সেটা আমরা আসলে কখনো আশায় মানে চিন্তাই করতে পারবো না। সো আমরা যাতে কখনোই কাউকে মনে না করি যে সে আমার চেয়ে কম অথবা বেশি। এই পৃথিবীতে আমরা মনে হয় আমরা একজন আরেকজনের প্রতিফলনই বটে, যেটাকে এখন একটা খুবই ট্রেন্ডিং ওয়ার্ড, ওয়াননেস। সো আমি সারা জীবন ওয়াননেসকে প্র্যাকটিস করে এসেছি, আগেও করে যেতে চাই, এবং সেটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। কারণ ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে গেলে যে মেয়েটি ব্যাকবেঞ্চার অথবা যে ছেলেটি ইন্ট্রোভার্ট, তাদের সাথে কথা বলেন, তাদেরকে বাইরে নিয়ে আসেন। তারা দুর্দান্ত অনেক কাজ করছে, তাদেরকে ডিপ্রেশনে মরে যেতে দেবেন না। এইটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি এখন আলো অন্ধকারে যায়, মাথার ভিতর স্বপ্ন নয় এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়।
আমি তারে পারি না এড়াতে। সে আমার হাতে হাত রাখে। Thank you very much. We want to hear the Ikri, please. One. ইকরি আজ দারুণ খুশি।